Hello everybody, welcome to the way of solution. Daily current affairs এর পর্বের আজকের আমাদের 4th জুন 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হবে এবং আজকের এই পর্বে কি কি নতুন আমরা নিউজ পেতে চলেছি সমস্ত নিউজের উপর থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ করিয়ে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক, তেমনি আজকেও কয়েকগুলি আমরা সেরকম এমসিকিউ ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো সমস্ত স্টুডেন্টস যারা যুক্ত হয়েছে আজকের পর্বটিতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে আমাকে ফলো করো, দ্য ওয়ে অফ সলিউশনকে ফলো করো। আমি প্রতিনিয়ত তোমাদের এই চ্যানেলেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্বটি কন্টিনিউ করছি। চলো, আজ 4 জুন, আজকের দিনে কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কি খবর আছে সেটা দেখে নিই। চাকরির পরীক্ষার জন্য এখন তোমরা কিন্তু বাড়িতে বসেই প্রিপারেশন নিতে পারবে। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা বাড়িতে বসে নিতে পারবে TWS একাডেমি অ্যাপের সাথে, সেটা ডাউনলোড করে ফেলো সকলে অবশ্যই। চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। সম্প্রতি কাকে সিবিএসইর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হলো? সিবিএসই হচ্ছে ভারতবর্ষের একটা প্রেস্টিজিয়াস এডুকেশন বোর্ড। এই এডুকেশন বোর্ডটা সম্প্রতিকালে চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হলো? সঠিক উত্তর করব আমরা প্রথম প্রশ্নটির অপশন বি, লোখন্ডে সীতারাম। দেখো, লোখন্ডে সীতারাম নেমড সিবিএসই চিফ, তাকে সিবিএসইর চেয়ারম্যান হিসাবে, প্রধান হিসাবে সম্প্রতিকালে নিযুক্ত করা হয়েছে। সাথে সাথে বরুণ ভরদ্বাজ, তাকে সিবিএসইর সেক্রেটারি বা সচিব পদে সম্প্রতিকালে নিযুক্ত করা হলো। এর পরবর্তী 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পিএম সূর্যঘর পুরস্কার 2026 জয় করলো পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান নাকি ওড়িশা? পিএম সূর্যঘর হচ্ছে কেন্দ্র সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পটার মাধ্যমে সাধারণ মানুষদেরকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়ে থাকে। তো পিএম সূর্যঘর এর জন্য সম্প্রতিকালে পিএম সূর্যঘর পুরস্কার 2026 জয়লাভ করলো ওড়িশা রাজ্য। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওড়িশা উইন্স পিএম সূর্যঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড। তো পিএম সূর্যঘর এক্সেলেন্স পুরস্কার সম্প্রতিকালে জিতলো ওড়িশা। পিএম সূর্যঘর বা সূর্যঘর হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যার লক্ষ্য দেশের 1 কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। 2024 সালের যখন বাজেট উত্থাপন করা হয় ফেব্রুয়ারি মাসে, তখন এই পরিবেশ বান্ধব উদ্যোগটি কিন্তু চালু করা হয়েছিল। তো আমরা এখান থেকে সঠিক উত্তর করব এই বছরে সেই পিএম সূর্যঘর পুরস্কার জয়লাভ করলো ওড়িশা সরকার। এরপরে 2026 সালের জুন মাস, অর্থাৎ এই মাসে কাকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হলো? বিহারের যে হাইকোর্ট সেটাকে আমরা পাটনা হাইকোর্ট বলছি। তো সেই পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি কাকে নিযুক্ত করা হলো? সঠিক উত্তর হচ্ছে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হলো বিচারপতি মীনাক্ষী মদন রায়। প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস জাস্টিস মীনাক্ষী মদন রায় অ্যাজ চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট। তাহলে মীনাক্ষী মদন রায়কে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতিকালে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন। বিভিন্ন হাইকোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতি তাদেরকে কিন্তু নিযুক্ত করে থাকে ভারতের রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গ সরকার কোন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বা পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করার কথা সম্প্রতিকালে ঘোষণা করেছে? কোন তারিখকে? পশ্চিমবঙ্গের যে নতুন সরকার এসেছে তারা একটা দিনকে বিশেষ করে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কোন দিনটি? সঠিক উত্তর 20 জুন। এটা 20 জুন হবে। হ্যাঁ, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল উইল অবজার্ভ জুন 20 অ্যাজ ওয়েস্ট বেঙ্গল ডে। তো পশ্চিমবঙ্গ এবার থেকে পালন করতে চলেছে 20 জুন তাদের ওয়েস্ট বেঙ্গল দিবস বা রাজ্য দিবস হিসাবে। পিএম নরেন্দ্র মোদী will likely to visit West Bengal on June 20 and 21 for Foundation Day celebration. তো এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে সম্প্রতিকালে একটা নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী কিন্তু আসতে পারেন, লাইকলি টু ভিজিট, তিনি কিন্তু আসতে পারেন। ওকে, পশ্চিমবঙ্গে কেন? দেখো,
এই 20 তারিখে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালিত হবে, আর 21 তারিখে গিয়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। আর এই বছরে জাতীয় স্তরে যোগ দিবসের যে মূল মঞ্চ, সেটা কিন্তু আমাদের কলকাতাতে, মানে সেই মূল অনুষ্ঠান, মূল যে সেলিব্রেশন আন্তর্জাতিক যোগ দিবসের 21শে জুন কলকাতাতে হতে চলেছে। তো এই দুটোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসতে পারেন। অলরাইট, এরপরে সম্প্রতি উচ্চ শিক্ষায় গবেষণার উন্নতির জন্য কোন মন্ত্রক প্রধানমন্ত্রী রিসার্চ চেয়ার পিএমআরসি স্কিমটি চালু করলো? কোন মন্ত্রক চালু করলো পিএমআরসি বলে স্কিম? প্রধানমন্ত্রী রিসার্চ চেয়ার। কেন? উচ্চ শিক্ষায় গবেষণার বা উচ্চ শিক্ষায় গবেষণায় উন্নতির জন্য। এটা অবশ্যই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক করেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দায়িত্বে কে আছেন? মাননীয় বর্তমানে মন্ত্রী পদে আছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ধর্মেন্দ্র প্রধান। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন লঞ্চেস অ্যাপ্লিকেশন ফর দ্য প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার স্কিম 2026। তো এটা সম্প্রতিকালে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন এর আন্ডারে, তারা কিন্তু সম্প্রতিকালে এটা লঞ্চ করেছে উচ্চ শিক্ষায় গবেষণায় উন্নতির জন্য। আচ্ছা, এই প্রকল্পটি জাতীয় অগ্রাধিকারে 13টি বিষয় ভিত্তিক ক্ষেত্রে ভারতের দ্রুত সম্প্রসারণশীল গবেষণা, উন্নয়ন, উদ্ভাবন এবং প্রযুক্তি ইকোসিস্টেমের সাথে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভাদের সংযুক্ত করবে, যার মধ্যে রয়েছে উন্নত কম্পিউটিং, এআই, কোয়ান্টাম কম্পিউটিং, সুপার কম্পিউটিং ইত্যাদি ক্ষেত্রে কিন্তু গবেষণায় সুযোগ কিন্তু তৈরি হতে পারে এখানে। এছাড়া সেমিকন্ডাক্টর, শক্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি, জনসেবা, স্বাস্থ্যসেবা এবং মেডটেক, বায়োটেকনোলজি, উন্নত উপকরণ ও গুরুত্বপূর্ণ খনিজ, মহাকাশ ও প্রতিরক্ষা, পরবর্তী প্রজন্মের যোগাযোগ ব্যবস্থা, উৎপাদন ও ইন্ডাস্ট্রি 4.0, কৃষি ও খাদ্য প্রযুক্তি, ব্লু ইকোনমি এবং পারমাণবিক শক্তি। এই যে 13টা ক্ষেত্র, এই 13টা ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটি জাতীয় অগ্রাধিকারের এই 13টি ক্ষেত্রে বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারণ করতে চলেছে এবং বিশ্বের যে ট্যালেন্ট আছে, আমাদের ভারতীয়দের যে ট্যালেন্ট আছে, সেটা বিশ্বের সাথে, পুরো বিশ্বের সাথে কিন্তু কানেক্ট করতে চলেছে এর মাধ্যমে। এরপরেরটা 2026 সালের বিশ্বের মর্যাদাপূর্ণ দ্য আর্থ প্রাইজ জয়ী 3 ভারতীয় পড়ুয়া হলেন। প্রথম জনের নাম বলে দেওয়া হয়েছে, বিভান ছাওয়া ছারিয়া, এছাড়া অব্বায়না মেহতা, এবং তৃতীয় জনের নাম কি? এখানে তার নামটা জানতে চেয়েছে। 3জন ভারতীয় কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন, দ্য আর্থ প্রাইজ সম্প্রতিকালে পেয়েছেন। সঠিক উত্তর হচ্ছে আমাদের 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকের এমসিকিউ এর সঠিক উত্তর আরিয়ানা আগরওয়াল। দেখো, the global winner of the Earth Prize 2026 are their 16-year-old Indian student। তো এই বছরে যে বিশ্ব আর্থ প্রাইজ বা গ্লোবাল আর্থ প্রাইজ, সেটা পেয়েছেন ডের স্টুডেন্টস 16 বছর বয়সী ভারতের 3জন ছাত্র। কে কে? বিভান ছাওয়া ছারিয়া, সাথে সাথে আরিয়ানা আগরওয়াল অ্যান্ড অভয়ান মেহতা। এরা কিন্তু সম্প্রতিকালে পেয়েছে। কেন পেয়েছে? যারা এই 3জন মিলে তারা তাদের প্লাস স্টিক উদ্ভাবনের জন্য পুরস্কৃত জিতেছেন বা পুরস্কারটা পেয়েছেন। এটি তেঁতুলের বীজের প্লাস স্টিকটা কি? প্লাস স্টিকটা হলো তেঁতুলের বীজের বর্জ্য থেকে তৈরি একটি পচনশীল দ্রবণ, যা চুম্বকের সাহায্যে পানি থেকে বা জল থেকে কিন্তু মাইক্রোপ্লাস্টিক অপসারণ করে থাকে। অলরাইট, সো সেটা তারা উদ্ভাবন করেছেন এবং এই বছরে দ্য আর্থ প্রাইজ, যেটা বিজ্ঞান ক্ষেত্রে প্রদত্ত একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অনারের মধ্যে পড়ে, সেটা পেয়েছেন এই 3 ভারতীয় পড়ুয়া। আচ্ছা, প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয় বা সাইকেল দিবস পালন করা হয়? সাইকেল হচ্ছে একটা পরিবেশ বান্ধব যান, যেটার মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারি, এবং তোমরা জানো নিশ্চয়ই সাইকেল সম্পূর্ণ পরিবেশ বান্ধব হয়ে থাকে, পরিবেশে কোনো দূষণ ঘটায় না। তো বিশ্বজুড়ে বাইসাইকেল দিবস বা সাইকেল দিবস পালন করা হয় প্রতি বছর 3রা জুন। ইন এপ্রিল 2018
2018 সালের এপ্রিল মাস থেকে দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ডিক্লেয়ার্ড জুন 3 অ্যাজ ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। তো এপ্রিল 2018-তে জাতিসংঘ তাদের সাধারণ পরিষদে ঘোষণা করেছিলেন যে 3রা জুনটাকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে পালন করা হবে, এবং অ্যাজ ইউজুয়াল এই বছরও সেটা পালন করা হলো 3রা জুন। সম্প্রতি ভারত কোন দেশের সাথে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজের সরবরাহ নিশ্চিত করতে চুক্তি স্বাক্ষর করলো? যেগুলো বিরল মৃত্তিকার খনিজ হয়ে থাকে বা বিরল খনিজ যেগুলোকে আমরা বলে থাকি রেয়ার আর্থ মিনারেলস, সেই রেয়ার আর্থ মিনারেলস সেগুলো সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করলো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের মধ্যে বড় একটা টেক হাব আমরা বলতে পারি। পুরো বিশ্বের যত গুগল, এনভিডিয়া সমস্ত কোম্পানি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তো তাদের জন্য এই রেয়ার আর্থ মিনারেল বা গুরুত্বপূর্ণ খনিজগুলো যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল বা রেয়ার আর্থ মিনারেল, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সো ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেটস সাইন্ড the securing of supply in the mining and processing of critical minerals and rare earths। তো যে ক্রিটিক্যাল মিনারেল বা গুরুত্বপূর্ণ যে খনিজ এবং বিরল মৃত্তিকার যে খনিজগুলো হয়ে থাকে, বিরল খনিজ বলা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস, সেগুলোর প্রক্রিয়াকরণ এবং তার যে সাপ্লাই সেটাকে সিকিউর করতে, সেটাকে তোমার হচ্ছে প্রোটেক্ট করতে সম্প্রতিকালে এই ফ্রেমওয়ার্কটি নতুন দিল্লিতে স্বাক্ষর হলো ভারত এবং আমেরিকার মধ্যে। দ্য ফ্রেমওয়ার্ক ওয়াজ সাইন্ড ইন নিউ দিল্লি, এটা নতুন দিল্লিতে সাইন হয়েছে, স্বাক্ষরিত হয়েছে বাই এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর অ্যান্ড ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। মার্কো রুবিও ভারত ভিজিটে এসেছিলেন জানো নিশ্চয়ই। তো মার্কো রুবিও এবং এস জয়শঙ্করের মধ্যে এটা স্বাক্ষরিত হয়েছে সম্প্রতিকালে এই চুক্তিটা। এছাড়া আরো অনেক চুক্তি কিন্তু স্বাক্ষর হতে চলেছে। ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা ট্রেড ডিল করতে চলেছে। ট্রেড ডিলে কি কি হতে চলেছে সেগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই সকলে ফলো রাখো, সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরেরটা, সম্প্রতি কাকে ভারতীয় বিমান বাহিনীর সেন্ট্রাল এয়ার কমান্ডের নতুন প্রধান হিসাবে নিযুক্ত করা হলো? ভারতীয় ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা আছে IAF, ইন্ডিয়ান এয়ারফোর্স এর ডিয়ার স্টুডেন্ট 7টি কমান্ড আছে। আমরা এর আগে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি যে ভারতীয় নৌবাহিনীর 3টে কমান্ড, দুটো তার মধ্যে অপারেশনাল কমান্ড, একটা ট্রেনিং কমান্ড। তেমনি ভারতীয় বিমান বাহিনীর 7টা কমান্ড আছে। আর ভারতীয় তোমার যে বিমান বাহিনী আছে তার মধ্যে 5টা অপারেশনাল কমান্ড আর 2টি ট্রেনিং কমান্ড আছে। এছাড়া আমরা যদি দেখি ভারতীয় যে সেনাবাহিনী, স্থলবাহিনী বা ইন্ডিয়ান আর্মি, তার আবার 7টা কিন্তু কমান্ড আছে। তো 7টা ইন্ডিয়ান আর্মির কমান্ড, ইন্ডিয়ান এয়ারফোর্সের কমান্ড 7, আর ইন্ডিয়ান নেভির কমান্ড হচ্ছে 3টে। তো এখানে দেখো 7টা কমান্ডের মধ্যে একটা কমান্ড হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সেন্ট্রাল কমান্ড বা মধ্য কমান্ড যাই বলো, সেটা নতুন প্রধান হিসাবে নিযুক্ত হলেন তরুণ চৌধুরী। এয়ার মার্শাল তরুণ চৌধুরী অ্যাজিউমস চার্জ অ্যাজ চিফ অফ সেন্ট্রাল এয়ার কমান্ড। সেন্ট্রাল এয়ার কমান্ডের হেডকোয়ার্টারটা অবস্থিত আছে কোথায় জানো? হেডকোয়ার্টারটা হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজটা কোথায়? প্রয়াগরাজটা অবস্থিত আছে উত্তরপ্রদেশের মধ্যে। তো উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত আছে হেডকোয়ার্টার। নেক্সট, 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ ভারতে সম্প্রচার করার দায়িত্ব পেল কারা? 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হতে চলেছে? 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর হতে চলেছে 3টে দেশে, ইউএসএ, মেক্সিকো এবং কানাডা। 3টে নর্থ আমেরিকা মহাদেশে 3টে যে কান্ট্রি আছে তারা কিন্তু ডিয়ার স্টুডেন্টস এই বিশ্বকাপটা আয়োজন করতে চলেছে। আর তার যে অফিসিয়াল ব্রডকাস্টিং বা সম্প্রচার, সেই সম্প্রচার করার দায়িত্ব সম্প্রতিকালে পেল জি এন্টারটেনমেন্ট। তো জি এন্টারটেনমেন্টে এবারে তোমরা ফিফা ওয়ার্ল্ড কাপের খেলাগুলো কিন্তু দেখতে পাবে। জি এন্টারটেনমেন্ট টু ব্রডকাস্ট 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া। এই ছিল 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে চলো আমরা জিকে গুলো দেখি। কি কি জিকে আছে আজকের প্রশ্ন উত্তরের মধ্যে। WPKP ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যারা অ্যাডমিশন নাওনি অবশ্যই অ্যাডমিশন নিয়ে ফেলো। WB গ্রাম পঞ্চায়েতের ব্যাচও কিন্তু আমাদের কাছে আছে। এরপরে, প্লেগরা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন
বলো। প্লেগ্রা বলে এই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ক্ষেত্রে ভিটামিন বি3-র অভাবে। ভিটামিন এই বি12 নয়, ভুল আছে, এটা প্রথমটাই। বি3-র অভাবে, এটাকে আমরা নিয়াসিনও বলে থাকি, নিয়াসিন বলে থাকি। আচ্ছা, ভিটামিন, দেখো এখানে বিভিন্ন ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, এর অভাবে হয়ে থাকে চোখের রোগ, যেমন রাত কানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে। আচ্ছা, ভিটামিন বি12 এর অভাবে হয়ে থাকে রক্তাল্পতা, বিশেষ করে মারাত্মক রক্তাল্পতা সাধারণত আমরা দেখব ভিটামিন বি12 এর কারণে হয়, আর ভিটামিন সি এর কারণে হয়ে থাকে স্কারভি, স্কারভি রোগ। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ। এরপরে, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করে? যখন বাজারে ইনফ্লেশন বেড়ে যাবে, ইনফ্লেশন মানে কি, দ্রব্য মানে টাকার মূল্য কমে যাবে, মানে কোনো একটা পণ্য তুমি আগে কিনতে, ধরো 1 কেজি তুমি চাল কিনতে, ঠিক আছে, আগেকার দিনে 1 কেজি চাল কিনতে তোমার লাগতো 30 টাকা। এখন সেই 1 কেজি চাল কিনতে, সেম চাল, পণ্য চেঞ্জ হচ্ছে না, 1 কেজি চাল কিনতে তোমার প্রয়োজন হয় 45 টাকা। তো 15 টাকা এখানে কি হয়েছে, ইনফ্লেশন হয়েছে, দাম বেড়ে গেছে, টাকার মূল্যটা কিন্তু কমে গেছে। সেম টাকায় কম প্রোডাক্ট আসছে, শুধু চাল নয়, আরো অনেক প্রোডাক্ট যখন কম আসবে একই টাকায়, তখন সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলছি। তো ইনফ্লেশন কমাতে সাধারণত আরবিআই করে থাকে কি, রেপো রেট বৃদ্ধি করে। রেপো রেট বৃদ্ধি করলে কি হয়, বাজারে টাকার নিয়ন্ত্রণ করা যায়, বাজারে যে অতিরিক্ত পরিমাণে অর্থ সরবরাহ হয় সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যেতে পারে রেপো রেট বৃদ্ধি করার সাথে সাথে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর লেখককে, অ্যাওয়ার্ড জয়ী বিখ্যাত একটা বই দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই শীর্ষক বইটা কে লিখেছেন? উইলিয়াম ফকনার, আর্নেস্ট হেমিংওয়ে, জন স্টাইনবেক আর স্টক জেরাল্ড। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি, আর্নেস্ট হেমিংওয়ে লিখেছেন। আর্নেস্ট হেমিংওয়ের আরেকটা বই আছে, সেটার নাম হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস। শীর্ষক বইটা কে লিখেছেন? ফেয়ারওয়েল টু আর্মস শীর্ষক বইটাও কিন্তু আর্নেস্ট হেমিংওয়ের লেখা। চিংড়ি কোন পর্বের প্রাণী? চিংড়ি আমরা বলে থাকি চিংড়ি মাছ, অ্যাকচুয়ালি চিংড়ি কি মাছ? কখনোই নয়, আমরা ছোট থেকে জেনে আসছি যে চিংড়ি জলের পোকা, তাই তো। তো সাধারণত অমেরুদণ্ডী বিভিন্ন প্রকারের যে পতঙ্গ বা কীট পতঙ্গগুলো হয়, তাদেরকে আমরা একটা ধরনের বিশেষ পর্বের মধ্যে ফেলে থাকি, যেটাকে বলা হয়ে থাকে আর্থাপোডা। এখানে আর্থাপোডা মানে কি, সন্ধিপদী। সন্ধিপদী মানে আর্থাপোডার মধ্যে কি কি আসে, মাকড়সা বা তোমার হচ্ছে ওই যে যেগুলোকে ককরোচ বলা হয় আর কি, আহ, আরশোলা, আরশোলা, এগুলো সব সন্ধিপদী। তো এও কিন্তু একটা সন্ধিপদী চিংড়ি। নিচের কোন ব্রিটিশ আইন দ্বারা ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস ভারতে চালু হয়েছিল? ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস বা আইসিএস খুবই মর্যাদাপূর্ণ একটা পরীক্ষা, ব্রিটিশ ভারতের যদি দেখা যায় সব থেকে বড় পরীক্ষা ছিল এটা, আইসিএস পরীক্ষা। এটা চালু করেন আমাদের ভারতে, চালু করেন আইসিএস পরীক্ষা, বা যাকে আইসিএস এর জনক বলা হয় তাকে বলা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসকে আমরা বলে থাকি আইসিএস এর জনক। আচ্ছা, ব্রিটিশ আইন দ্বারা ইন্ডিয়ান সিভিল সার্ভিস ভারতে চালু করা হয়েছিল কবে? সেটি হচ্ছে চার্টার অ্যাক্ট 1853-র মাধ্যমে ভারতে প্রথম এটা চালু করা হয়। তার আগে এটার পরীক্ষা সাধারণত ব্রিটেনে হতো, কিন্তু 1853 সাল থেকে চার্টার অ্যাক্টের মাধ্যমে এটা ভারতেও কিন্তু চালু করা হয়। তৎকালীন প্রাচীন মগধের রাজধানী কি ছিল? মগধ, মগধের আমরা দুটি রাজধানী পাবো। মগধের যদি আমরা রাজধানীর কথা দেখি, মগধের রাজধানী প্রথমে হচ্ছে মগধের প্রাচীন রাজধানী আর নতুন রাজধানী। প্রাচীন রাজধানী ছিল মগধের কি, সেটা হচ্ছে রাজগৃহ বা রাজগিরি।
রাজগৃহকে আমরা রাজগিরিও বলতে পারি। আচ্ছা, এরপরে ডের স্টুডেন্ট তাদের দ্বিতীয় রাজধানী ছিল বা নতুন রাজধানী ছিল পাটলিপুত্র। বোথ যদি দেখা যায় দুটোই কিন্তু আজকের দিনে বিহার রাজ্যের মধ্যে পড়ে, রাজগৃহ পাটলিপুত্র দুটোই। ডেভিস কাপ যে খেলার সাথে যুক্ত, কোন খেলার সাথে ডেভিস কাপ বিশেষ করে যুক্ত? কোশ্চেন্স গুলো কিন্তু দারুণ বাছাই করা কোশ্চেন্স, যেগুলো পিএসসির পরীক্ষা বা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অনেক কাজে আসবে তোমাদের যারা পরীক্ষা দিতে চলেছে ডব্লিউবিসিএস। ভেরি ইম্পর্টেন্ট এগুলো। ডেভিস কাপ যে খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে টেনিস খেলার সাথে, বিশেষ করে লন টেনিস যেটা হয়। লন টেনিস খেলার সাথে অনেক কাপ যুক্ত আছে, তার মধ্যে ডেভিস কাপ ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ। এছাড়া গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আছে, আর এছাড়া সাথে সাথে আরো অনেক টুর্নামেন্ট আমরা দেখতে পাই যেগুলো লন টেনিস খেলার সাথে যুক্ত, যেমন ডেভিস কাপ। এরপরে ক্ষেত্রফলের দিক থেকে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? দক্ষিণ আমেরিকা, সেখানে দক্ষিণ আমেরিকা, সেখানে আমরা দেখতে পাই 12টি স্বাধীন দেশ। দক্ষিণ আমেরিকায় 12টি দেশ আছে। খুব ইন্টারেস্টিং একটা মহাদেশ, যেখানে বিশ্বের সব থেকে বৃহত্তম নদী আমরা অ্যামাজন নদী দেখতে পাই, বিশ্বের সব থেকে দীর্ঘতম পর্বত আন্দিজ পর্বত দেখতে পাই, বিশ্বের সব থেকে উঁচু হ্রদ যেটাকে বলা হচ্ছে টিটিকাকা হ্রদ সেটা দেখতে পাই আমরা দক্ষিণ আমেরিকাতে, বিশ্বের সব থেকে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত দেখতে পাই দক্ষিণ আমেরিকাতে, পৃথিবীর সব থেকে দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বত দেখতে পাই আমরা আমেরিকাতে, পৃথিবীর সব থেকে বড় ঘন তোমার হচ্ছে জঙ্গল বৃষ্টি অরণ্য অ্যামাজন বৃষ্টি অরণ্য সেটাও আমরা আমেরিকাতে দেখতে পাই। এছাড়া প্রচুর জিনিস আমেরিকাতে আছে যেটা দক্ষিণ আমেরিকাকে বিশেষ করে ল্যাটিন আমেরিকাও বলা হয়, সেটাকে আলাদা মানে বানায়। এখানে যে 12টি দেশ আছে তার মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, হ্যাঁ, তারপরে বলিভিয়া, দেন হচ্ছে প্যারাগুয়ে, উরুগুয়ে, আরো আছে প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা আছে, ভেনেজুয়েলা বললাম মেবি। এই সমস্ত দেশ এরকম 12টি দেশ নিয়ে গড়ে উঠেছে, যার মধ্যে ব্রাজিল হচ্ছে সব থেকে বৃহত্তম দেশ এবং ফুটবলের জন্য খুব বিখ্যাত ব্রাজিল আমরা জানি। ব্রাজিলের আমি মুখে বলে দিচ্ছি রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া, আর ব্রাজিলের মুদ্রা হচ্ছে ব্রাজিলিয়ান রিয়াল। আর্জেন্টিনা ব্রাজিলেরই প্রতিবেশী, আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স এয়ার্স, চিলির রাজধানী আর্জেন্টিনার মুদ্রা পেসো, আর চিলির রাজধানী হচ্ছে তোমার চিলির কেমন রাজধানী সান্তিয়াগো, মেবি চিলির রাজধানী সান্তিয়াগো। চিলির মুদ্রা কি বলতো দেখি? চিলির মুদ্রা হচ্ছে চিলিয়ান পেসো, ঠিক আছে। আচ্ছা, পেরুর রাজধানী কি? পেরুর রাজধানী হচ্ছে কি বলা হয় লিমা, পেরুর রাজধানী। আর পেরুর তোমার হচ্ছে যে মুদ্রা হচ্ছে সোল, পেরুভিয়ান সোল বলা হয় সেটাকে। আমি যদি ভুল হই তাহলে কমেন্টে কারেক্ট করে দিতে পারো, মেবি ভুল বলিনি, ঠিক আছে। আর্জেন্টিনার মুদ্রা পেসো, চিলিরও মুদ্রা পেসো, পেরুর হচ্ছে সোল মুদ্রা, রাজধানী তো বলেই দিলাম। আচ্ছা, নেক্সট, বসুন্ধরা সম্মেলন কবে আয়োজিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন, চলো এটার সঠিক উত্তর কি হবে? বসুন্ধরা সম্মেলন বা ওয়ার্ল্ড আর্থ সামিট, এটা আয়োজিত হয়েছিল 1992। কোথায় কোথায় আয়োজিত হয়েছিল, স্থান কোথায়? কোথায় বললে আমরা চলে যাব রিও ডি জেনেরিও, ঠিক আছে। রিও ডি জেনেরিওটা কোথায়? ব্রাজিলে অবস্থিত আছে, ব্রাজিল। নেক্সট, অরুণিমা সিনহা কে? কে ছিলেন অরুণিমা সিনহা? ভারতের প্রথম মহিলা F1 চালক, F1 মানে যেটা কার হয়ে থাকে সেটার চালক, প্রথম ভারতীয় মহিলা ব্যবসায়ী যার মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন, প্রথম শারীরিকভাবে প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন, নাকি প্রথম মহিলা দমকল কর্মী? অরুণিমা সিনহা ইনি হচ্ছেন প্রথম শারীরিকভাবে ফিজিক্যালি ডিসেবল বা প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। অপশন সিতে সেটাকে আমরা পাচ্ছি, ওটাই রাইট অ্যান্সার। চলো, একটা বাড়ির কাজ, ডেনমার্কের রাজধানী কি? আজকে কিন্তু আমি বেশি করে কোশ্চেন এনেছি, তো এখনো কোশ্চেন আছে, আলোচনা হবে। চলো, ডেনমার্কের রাজধানী কি কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, বাকি কোশ্চেন গুলো দেখে নিই, এখনো অনেকগুলো কোশ্চেন আছে, যারা পর্বটিতে লাইক করোনি দ্রুত সকলে লাইক করে ফেলো। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ছোটনাগপুর মালভূমি প্রথমত জেনে রাখো এটা গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত, গ্রানাইট ও
নিস দ্বারা গঠিত। গ্রানাইট এবং নিস কি? এটাও দুটো হচ্ছে বিশেষ শিলা। গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলা, তার রূপান্তর রূপ হচ্ছে নিস। তো এখানে এই ছোটনাগপুর মালভূমিটা, সেই মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ পাহাড়। সংসদে কোনো বিল উত্থাপন করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হয়? সংসদে কোনো বিল উত্থাপন করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? সাধারণত সঠিক উত্তর হবে 7 দিন। সরকারি বিভিন্ন বিল, যেগুলো গভর্নমেন্ট বিল হয়ে থাকে, কোনো মন্ত্রী উত্থাপন করছে, এমন বিলের ক্ষেত্রে আমরা দেখব 7 দিন করে কিন্তু ডিয়ার স্টুডেন্টস একটা সময় দেওয়া হয়। 7 দিন আগে কিন্তু সেটা নোটিশ দিতে হয়। এরপরে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন 3 জন সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশন ভারতে আসে। সেই 3 সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। ডস এর পূর্ণ রূপ কি? ডিজিটাল অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিভাইস অপারেটিং সিস্টেম নাকি ডিরেক্ট অপারেটিং সিস্টেম? তো আমরা বুঝতে পারছি ডস হচ্ছে একটা নিশ্চয়ই কোনো অপারেটিং সিস্টেম, যে কোনো হতে পারে। এটা হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। ভুল আছে, এটা ডসের ফুল ফর্মটাও ভুল আছে। এটা ডিস্ক অপারেটিং সিস্টেম হবে, অপশন বি রাইট অ্যান্সার হবে। ওকে, এটা ভুল আছে এখানে, অপশন বি। এর পরেরটা দেখি। নেক্সট কোশ্চেন্সে কি বলা হচ্ছে? হরিয়ানার কোন উৎসবের সময় ঐতিহ্যবাহী চারি নাচ পরিবেশিত হয়? চারি নাচটা হরিয়ানার একটা ফেমাস ড্যান্স। এই নৃত্যটা পরিবেশিত হয় হরিয়ানাতে একটা উৎসবের সময়। কোন উৎসবের সময়? অ্যান্সার হচ্ছে গুগ্গা নবমী। গুগ্গা নবমী তাহলে কোথায় পালিত হয়? হরিয়ানাতে। চারি নৃত্য কোথাকার নাচ? হরিয়ানার নাচ। আর এই দুটো কিন্তু পালিত হয়ে থাকে একই সময়। গুগ্গা নবমীতে চারি নাচ বা চারি নাচের সাথে গুগ্গা নবমী পালিত হয়ে থাকে হরিয়ানাতে। 2026 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোন দেশ এ আয়োজিত হচ্ছে? রেসলিং, কুস্তি, তার চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হচ্ছে? হয়ে গেছে আর কি। সঠিক উত্তর হচ্ছে কিরগিজস্তানে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ডি। নেক্সট, সম্প্রতি ভারত সরকার কাকে সেবির পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা প্রশ্ন। আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করেছি। আমি কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলেইছিলাম যে আমি রিপিট করব। যেগুলো খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বারবার সেগুলোকে কিন্তু রিপিট করব। যেমন এই প্রশ্নটা, সম্প্রতি ভারত সরকার কাকে সেবির পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত করেছে? তিনি হলেন কে.ভি. রামানা মূর্তি। অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের সময় পেশিতে কিসের সঞ্চয় ঘটে যার ফলে পেশি ক্লান্ত ও ব্যথা অনুভব হয়? পেশি ক্লান্ত হয়ে যায় কেন? পেশিতে কি জমা হয়? তুমি যখন দৌড়াবে, ফুটবল খেলবে, কোথাও একটানা দাঁড়িয়ে থাকবে, দেখবে পেশিতে একটু ব্যথা অনুভব করছো। হ্যাঁ, পেশি ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘুমাতে পারলে ভালো হয়, এমন একটা ব্যাপার, তাই তো? তো এই পরিস্থিতিকে, পেশি যে ক্লান্ত হয়ে যায়, এই পেশি ক্লান্ত হয় কেন? কারণ ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে থাকে আমাদের পেশিতে। সম্প্রতি কাকে ওপেন এআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে? ওপেন এআই হচ্ছে সেই কোম্পানি যারা চ্যাট জিপিটির মতো যুগান্তকারী এআই চ্যাটবট তৈরি করেছিল বা যেটা এখনো অপারেশন করছে, সেই ওপেন এআই, সেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে কিরণ মানিকে। 2026 সালের বিশ্বের শীর্ষ পূর্ণ পরিষেবা প্রদানকারী বিমান সংস্থা হিসাবে নাম ঘোষণা করা হয়েছে কাকে? সিঙ্গাপুর এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস নাকি ক্যাথি প্যাসিফিক? রাইট অ্যান্সার হচ্ছে কাতার এয়ারওয়েজ। বিশ্বের সব থেকে বেস্ট এয়ারওয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে। বেস্ট কিন্তু সার্ভিস প্রদানকারী এয়ারওয়েজ বা এয়ার
বিমান সংস্থা হিসাবে সম্প্রতিকালে এটাকে ঘোষণা করা হলো। চলো আজকের পর্বটি এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই সকলে পর্বটিতে লাইক করবে। আজকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হলো। এরকমই তোমাদের সাথে আমরা ক্লাস করব। আমি সময় পেলে আরো বেশি বেশি কোশ্চেন্স তোমাদের সাথে প্র্যাকটিস করব। এবং যদি তোমরা আমার ক্লাসটি প্রথমবার দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দিস ইজ দারাবুল রহমান। এতক্ষণ ছিলাম তোমাদের সাথে একটা দুর্দান্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্ব নিয়ে। আমি একটু নতুন সেটআপে আছি, এই কারণে একটু হাতের লেখা খারাপ হতে পারে, বাট সেটআপটা নতুন তো আমাকে একটু সেট করতে কিন্তু সময় লাগবে। টাটা, ভালো থাকবে সকলে, বাই।